আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। শিলং সালাউদ্দিন, তুমি কি ভয় পাইছো? ভয় পাও? ওই যে আপনার ওই যে হাসনাত আবদুল্লাহ বলছিল না, এই আমাদের ভয় দেখাও, তারে কিন্তু লন্ডনে এমন ভয় দেখাইছে যে তার টয়লেট কষা হয়ে গেছে। আর ঠিক এখন বিএনপি জামাত এনসিপি এমন ভয় পাইছে যে সেনা নামাইতেছে। সেনাবাহিনী নামাই কখন জানেন? ওই যেমন টয়লেট কষা হয়ে গেলে গ্রামে ওই যে পানের বটু দিয়া পাছায় ঢুকায়, আর শহর হইলে ডাক্তার পাছা দিয়া আপনার টয়লেট লিকুইড করার ওষুধ দেয়। আর সরকার সেনাবাহিনী নামায় যখন সরকারের পায়খানা কষা হয়ে যায়, মানে পায়খানা আর হইতাছে না, শুধু ব্লিডিং হয়, তখন সেনা নামায়। তো আমার ভাই বোন যারা আছেন বাংলাদেশে, তাদেরকে আমি স্যালুট জানাই যে আপনাদের গত 4 দিনের বিভিন্ন জায়গার মিছিল এবং বিভিন্ন হুমকি ধমকির কারণে কিন্তু সরকারের টনক লড়ছে, তাদের ভিত কেঁপে গেছে। আর এইটা যদি আগামীকাল যদি আরেকটু ধাক্কা দিতে পারেন, এরপরে দেখবেন যে মূল খেলা আপনাদের ধরার চিন্তা বাদ দিয়া তারা নিজেদের পাশা বাঁচানোর চিন্তা করবে। আর এই ধরাটা দিতে হবে কিভাবে? ভয় পাইয়েন না। সেনাবাহিনী কিন্তু উঠা যায় না। আগেও সেনাবাহিনী আগেও ছিল, এখনো আছে। যে আজকে যে নোটিশটা দেখতেছেন বিভিন্ন জায়গায় যে সেনা নামানোর জন্য বলছে, আরে সেনাবাহিনী কি উঠছিল কিনা? সেনাবাহিনী তো ছিল, এখন আবার নতুন করে নামাইব কি? ধরেন কিছু কিছু সেনা একটু রেস্টে ছিল, ওদের আইন আবার রাস্তাঘাটে দাঁড়াইছে। সেনাবাহিনী আপনাদের মিছিলে গেলে লাঠি পেটা করবে না পুলিশের মতন, বা সরাসরি গুলিও করে দিবে না যতক্ষণ তাদের গায়ে না পড়বে। কারণ সেনাবাহিনী আগেও বলছে না যে আমরা জনগণের সাথে আছি, আমরা গুলি করব না। আর পুলিশ ভীত। সেনাবাহিনী দেখলে পুলিশ একটু উত্তেজিত হয়ে তো ধরতে আসতে পারে, কিন্তু তাদেরও যদি একটা বাধা দেন, দৌড়ানি দেন, 2-4-10টা ইট পাটকেল মারেন, পুলিশও সরে যাইব। কালকে বিভিন্ন জায়গায় 5 জন 10 জন 15 জন নিয়ে মিছিল করেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, যত জায়গা আছে গ্রামে গঞ্জেও মিছিল করেন, একটা ভালো হুমকি দেন, দেখবেন যে সরকার আরো কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো গত 4 দিনে আমার ভাই বোনরা যেটা করছেন, সেইটাতে যে খবর হয়েছে, আগামীকাল সেটা যদি সামান্যতম আরেকটু দেখেন, আরো খবর হবে। তবে আপনারা দুঃখ করেন না, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল 100% হয়ে গেছে, কোনো কিছু নেই, হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সরকার ভাবছে যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন হয়তো 4-5-7 লাখ লোক ঢাকা শহরে ঢুকে ঢাকা শহর দখল করে নিবে, এ ভয়ে তারা ভীত। যার কারণে 6 বিভাগে তারা সেনা মোতায়েন, নতুন করে আবার সেনা মোতায়েন করছে। আর সেনাবাহিনীর সদস্যদের বলবো, বহুত চুতিয়াগিরি করছেন, এইবারে তো মাইরও খাইবেন। আর পুলিশ ভাইরা যারা আছেন, তাদের বলবো, ভাই আপনাদের মাইরা কিন্তু গাছে ঝুলাইছিল এনসিপি জামাত, সেটা ভুলিয়া যায়েন না। আপনাদের এখনো হাজারো ভাই বোন পরিবার অর্থ কষ্টে চরম ভাবে আছে, তাদের কথা চিন্তা করেন। সুতরাং আপনারা এখন আমাদের ঠেকাইতে আইবেন, আমাদের ঠেকাইতে আসলে আমরাও যদি পাল্টা ঠেকানো শুরু করি, সেদিন আপনাদের আর কোনো জায়গায় যাওয়া রাস্তা নাই। পুলিশ প্রশাসন আপনাদের উন্নয়নের জন্য 15 বছর জননেত্রী শেখ হাসিনা যা করেছে, বিগত কোনো সরকার এবং সামনে আর কোনো সরকার আসলে করবে না। যার কারণে আওয়ামী লীগে বদনাম হয়ে গেছে যে আমরা নাকি পুলিশ বান্ধব সরকার ছিল। সুতরাং এই কথাগুলো মনে রাখেন। আপনারা অযথা, আমরা ভাঙচুর করতেছি না, কিছুই করতেছি না, জ্বালাও পোড়াও করতেছি না, আপনারা আমাদেরকে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিতে আইসেন না, আমাদের ভাইদের ধরেন না। তবে আওয়ামী লীগ যদি অতীতের সে আন্দোলনে যায়, তাহলে জ্বালাও পোড়াও মাইর ধৈর কারা বলে এটা কল্পনাও করতে পারবেন না। এটা আপনাদের কল্পনাতেও নাই। ওই শিলং সালাউদ্দিন জানে, বিএনপির যারা বুড়ো আছে তারা জানে যে আওয়ামী লীগ কি জিনিস। জ্বালাও পোড়াও মারামারি আর হুমকি ধমকি, এটা আমে আর দুধে যেমন মিক্স করে ভাত দিয়া খায়, আওয়ামী লীগ সেম। জ্বালাও পোড়াও ভাঙচুর মাইর ধর, এটা আওয়ামী লীগের একদম শরীরের সাথে রক্তের সাথে মিশে আছে। সুতরাং আওয়ামী লীগ ওগুলোতে যাচ্ছে না। তবে আপনারা যদি বাধ্য করেন সেই পথে যদি যায়, তাহলে খবরও আছে। সুতরাং এই যে সারাদিন ধরে এখন পত্রিকাতে দেখছেন ভাইয়েরা, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকা চ্যানেল লাইভ করছে, অমুক জায়গায় আপনার চেক করছে, তমুক জায়গায় চেক করছে। আরে ভাই, আপনার হাতে পায়ে কোথাও কিছু রাখার দরকার নেই, মোবাইলও রাখার দরকার নেই। কথা বইলা ঘরে মোবাইল রেখে এরপরে বাইরন।
ধরা খাবেন না কি খাবেন সেই চিন্তা এখন একটু মাথা থেকে বাদ দেন। তবে একটা জিনিস বলি, যে ভাইয়েরা মিছিলে যান তারা যে 2-4-5 সেকেন্ড ভিডিওটা করে ভেগে যান মিছিল থেকে, সেটা কইরেন না আল্লাহর হস্তে। মিছিলে যদি 50 জন হন, 50 জন একসাথে থাকেন, একজনরা ধরলে 49 জনে পিটান, দেখবেন যে এই মবকারীরা ভাগবে। কারণ সরকার মব জামাত আর এনসিপি দিয়া যখন দেখছে আওয়ামী লীগের ঠেকানো যায় না, সেই জন্য এখন আবার নতুন করে সেনা, 18,000 পুলিশ এগুলো আনতেছে। এগুলো আইনা লাভ হয় না। যখন জনগণের সমর্থন আপনার আমাদের সাথে আছে, সুতরাং আমরা এগুলোর ভয় পেয়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এখন আমাদের সাহস দেখানোর দরকার। কালকের দিনটা আরেকটু সাহস দেখান, দেখবেন যে কেল্লা ফতে বাকি কাজ নেত্রী করে দিবে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিয়ে পুরোপুরি তুলকালাম কাণ্ড কত দিক থেকে সেটা আপনি আপনাদেরকে জানাচ্ছি। তার আগে বলি, আমরা সবসময় বলে আসছি না, এই গত 1-1.5 বছর ধরে ইউনূস সরকার যখন থেকে আওয়ামী লীগকে দমন করা শুরু করেছে, নিষিদ্ধ করার আগে থেকে, যে আওয়ামী লীগকে এইভাবে দমন করে ঠেকিয়ে রাখা যাবে না। এবং এটা হয় না, বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক সংগঠন, এত বড় সমর্থক গোষ্ঠী, তাদেরকে ইচ্ছা করলেই ওই কাগজের খোঁচায় নিষিদ্ধ করে, বা আওয়ামী লীগ যে স্টাইলে বিএনপি বা জামাতকে দমন করতে চাইছে সেই পুলিশ প্রশাসন দিয়ে আপনার দমন করাটা, এটা কষ্টসাধ্য বিষয়। এটা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। সরকারের মাত্র 4 মাসের মাথায় সেই আওয়ামী লীগকে ঠেকাতে অন্তত দেশের 6 জেলায় সেনাবাহিনী নামাতে হলো। এবং কখন নামাতে হলো? যখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠনই বাংলাদেশে নাই। তিনি তুচ্ছতাচ্ছিল্য করছেন, তিনি আওয়ামী লীগ নাম শুনলে তিনি প্রস্তুত হয়ে থাকছেন সাংবাদিকদের প্রশ্ন রিপিট করতে বলছেন যে আওয়ামী লীগের আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বললে তাহলে ঠিক আছে। সেই আওয়ামী লীগকে ঠেকাতে দেশের 6 জেলায় সেনা মোতায়েন, সেই আওয়ামী লীগকে ঠেকাতে ঢাকা শহরে, সেই যেটি কোনো সংগঠনেই না স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, শুধু ঢাকা শহরে 18,000 পুলিশ, সেই আওয়ামী লীগ ঠেকাতে এই হাইব্রিড দল কিংস পার্টি, ডক্টর ইউনূসের তৈরি এনসিপি বিশেষ নির্দেশনা জারি সারা দেশে কর্মসূচি ঘোষণা, সে আওয়ামী লীগ ঠেকাতে ব্যাপক ধরপাকড়, এগুলো আসলে কিসের আলামত? আমরা সে আলাপ করতেই বসছি। আমার সে আলাপের জন্য আমাদের সাথে থাকবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। দর্শক, আওয়ামী লীগ নিয়ে কি কি কাণ্ড কারখানা ঘটছে তা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। চলুন আমরা একটু খবরগুলোর দিকে চোখ বুলিয়ে আসি একে একে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি ঘটতে চলেছে আর কি ঘটার আছে। সরকার নিজেই কি তটস্থ? সরকার নিজেই কি কোথাও ভয় পাচ্ছে? সরকার নিজেই কি কোথাও আতঙ্কিত? মুখে বলছে আওয়ামী লীগ কোনো সংগঠন না, তাদের চেলাপেলারা বলছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, আবার তারাই মোটামুটি যুদ্ধাঙ্গেহী সাজে, যুদ্ধ সাজে। 6 মাসের মাথায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ শক্তি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে 18,000 পুলিশ নামাবে ডিএমপি। ঢাকার 2 শতাধিক জায়গায় বসানো হবে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট, বলা হয় বিজ্ঞপ্তিতে। সেখানে কি আছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা বলেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় 18,000 পুলিশ থাকবে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওয়ারেজ আওয়ামী লীগের দিক থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা পাওয়া যায়নি। যেটা পরিবর্তন হয়েছে, যেটা নতুন ঘটেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দেধারছে মিছিল করছে, ছোট বড় মিলিয়ে এভারেজে 50, 60, 70, 80 এমনকি 100 জায়গায় দেশের একসাথে মিছিল করছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ঢাকার 2 শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানোর কথা আছে বিজ্ঞপ্তিতে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে এমন আলোচনা আছে কয়েকদিন ধরেই। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তা মাঠ পর্যায়ে পাঠানো হয়। তাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। জরুরি বার্তায় বলা হয়, মঙ্গলবার আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। এনসিপি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি দিয়েছে। দেশের সমস্ত জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে উস্কানিমূলক ভাবে। আওয়ামী লীগের নিজস্ব কোনো প্রোগ্রাম নেই। আওয়ামী লীগ যদি কোনো কিছু করে, ও এনসিপি যখন
আবার পাল্টা প্রোগ্রাম দেয়, তখন কি এটা উস্কানির কাতারে পড়ে না? তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার মধ্যে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে 23 জুনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতির কথা বলল ডিএমপি। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ কোনো সংগঠন না। প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো মাঠে থাকবে। এর মধ্যে টিবি এবং সিসিটিসি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং আইএডি ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন ব্যাপক গোয়েন্দা কার্যক্রম চালাবে। ডিএমপি বলেছে, যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে। তাছাড়া ঢাকার 4টি প্রধান নিয়ন্ত্রণ কক্ষে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত ফোর্স স্ট্যান্ড বাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে। আন্দোলনের মুখে 24 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই হচ্ছে এখন পর্যন্ত ডিএমপির সতর্কতা এবং প্রস্তুতি। এবার আসেন, বাংলাদেশে কোন সরকার ক্ষমতা আসে 4 মাসের মাথায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য সেনা মোতায়েনের ঘটনা এবার ব্যতিক্রম ভাবেই সেটা হয়েছে। 4 থেকে 5 মাসের মাথায় আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য যে খবর ছড়িয়েছে, এবং এটা নিশ্চয়ই সরকারের দিক থেকে, সরকার যে কতটা সিরিয়াস, আমরা যে খবরটা এখন সামনে আছে সেই খবরটা পড়লে আমরা জানতে পারবো যে সরকার কতটা সিরিয়াসলি নিচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আচ্ছা, আমি তো প্রশ্ন করি, এক প্রতিষ্ঠা বার্ষিকী যদি ভণ্ডুল হয়ে যায় এবং এত শক্তি নিয়োগ করা হয়, তাতে কি আওয়ামী লীগ ভেরিশ হয়ে যাবে? আওয়ামী লীগের কার্যক্রম আর স্থায়ী থাকবে না? মানে এই প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন দিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারলে আওয়ামী লীগ আর নাড়াচাড়া করবে না? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী যে জেলায় মোতায়েন হচ্ছে সেনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার সংখ্যায় ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার 30 জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সতর্ক থাকবে সেনা সদস্যরা। জেলাগুলো একটু দেখেন, ঢাকা রাজধানী, চট্টগ্রাম যেখানে আওয়ামী লীগ প্রচুর মিছিল করেছে, গাজীপুর যেখানে সাহসিকতা দেখিয়েছে আওয়ামী লীগ তার বিচ্ছিন্ন মিছিল থেকে এবং পুলিশকে হুমকি দিয়েছে। নারায়ণগঞ্জ নিয়ে কেন স্পর্শকাতরতা, সেটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী ভালো জানবে। ফরিদপুর আর গোপালগঞ্জ তো বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক জেলা প্রশাসকরা। তাদের চাহিদার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এর আগেই সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর 18,000 পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের। এই কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মী সমর্থকরা। এই ঘটনায় গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন। এই তো গেল হচ্ছে সেনা মোতায়েনের খবর। এবার একটু স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে নজর দিই। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিছু মজার ঘটনা ঘটিয়েছেন। তিনি একেবারে স্পষ্টত বলছেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এবং এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তাদেরকে প্রস্তুতির কথাও তিনি আবার বলছেন। তার মধ্যে দিয়ে আরেকটা ছোট্ট খবর আছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ধানমন্ডি 32-এর নিরাপত্তা জোরদার। সেটা কেমন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুর 12:30টার দিকে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনের সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করা হয়। এর ফলে ধানমন্ডি 32 নম্বর সড়কে সাধারণ মানুষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ধানমন্ডি থানার এসআই সাব্বির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেলা 12:30টার দিকে ব্যারিকেড স্থাপন করা হয়। এটা গেল আপনার ধানমন্ডি 32-এর খবর। এবার আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন সেনা মোতায়েন। এই জায়গায় একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা আমি একটু আপনাদেরকে জানাই।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা সহ 6 জেলার সেনা মোতায়েন করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন শৃঙ্খলা অবনতি হয়নি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই হিসাবে 22 থেকে 30 জুন ইন এইড টু সিভিল পাওয়ার হিসাবে মাঠে থাকবে সেনা সদস্য। এদিকে রাজধানী সহ দেশের অন্তত 70টির বেশি জায়গায় মিছিল করেছে দেশের 70টিরও বেশি জায়গায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে লম্বা হচ্ছে মিছিল। এতে যোগ দিচ্ছেন দলটির তৃণমূল নেতা কর্মীরা। এবার বলেন যে এই যে একটা পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হলো, এই পরিস্থিতির মূল দায় কার? এখন আওয়ামী লীগের মতন কোটি মানুষের সমর্থন পুষ্ট একটা সংগঠন, আপনি কাগজের খোঁচা এটাকে নিষিদ্ধ করে দেবেন, সে কি চুপ করে বসে যাবে? সে কি মেনে নেবে, হ্যাঁ আমাকে সরকার বাহাদুর আমার দলকে নিষিদ্ধ করেছে, আমি আর ভাই কথাবার্তা বলবো না, শেষ, আমার রাজনীতি শেষ, এই যে আমরা ইস্তফা দিলাম, আমার দলের সব লোকজনকে আমি বলে দিলাম আপনারা যে যার মতন অন্য রাজনীতি করেন, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা আর আওয়ামী লীগ বলতে কেউ নাই, আওয়ামী লীগ গুটিয়ে নিলাম। শেখ হাসিনা দিল্লিতে আল্লাহ বিল্লাহ করতে করতে তার জীবন অবসান হলো। হ্যাঁ, এইটাই কি বাস্তবতা? যে এইটাই হয়? সরকার যে বলছে ওদের কার্যক্রম নিষিদ্ধ, তারা এখন বেআইনি ভাবে কার্যক্রম করছে, এই ঘটনা যদি বিএনপির ক্ষেত্রে ঘটতো বা ওদের ভবিষ্যতে ঘটবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ রাজনীতি কখনো স্থির থাকে না, রাজনীতি শেষ কথা বলতে কিছু নেই। এই যে আজকে সংসদে বিএনপির সংসদ সদস্য তিনি জামাতের রাজনীতির নিষিদ্ধ চেয়ে বসছেন, তো বাংলাদেশের নিষিদ্ধ রাজনীতির এখন খেলা শুরু হয়েছে। এই নিষিদ্ধ রাজনীতির খেলা আগামী দিনে আরো বহুদূর গড়াবে। আমরা কি সেসব দেখার জন্য এই দেশে এত রক্তদান? লন্ডনে গেছেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম, এবং মোটামুটি পরে যেটা জানা গেছে, প্রথমে তো খুব ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনভাইটেশনে হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কায়েম গেছেন লন্ডনে, কিন্তু পরে ভেতরের গোমর বের হয়ে আসে। মূলত লন্ডনে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বড় রকম একটা অবস্থান আছে এবং সিলেট ভিত্তিক তাদের একটা বড় গ্রুপ আছে, তাদেরই নিজস্ব অর্গানাইজেশনে ইনভাইটেশন ম্যানেজ করে মূলত হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম যেহেতু জামাত শিবিরের লোক, ওই সিলেটি গ্রুপটা এবং জামাত ইসলামী শিবিরের তাদের একটু বেড়াতে নিতে চায়, তারা একটা ইনভাইটেশন পাঠিয়ে লন্ডনের ভিসা ম্যানেজ করে দেয় এবং ওইখানে নিজেদের লোকজন দিয়ে নিজেরা টাকা পয়সা খরচ করে হল ভাড়া করে একটা অনুষ্ঠান মতো করে ওটার সাথে নামটা জুড়ে দেয় অক্সফোর্ড, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন বা সামথিং নাম দিয়ে তারা সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা প্রোগ্রাম করে। কিন্তু হাসনাত ওখানে পাড়া দিয়েছে, এটা আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক না, আওয়ামী লীগের মাথা গরম হবেই, তারা ডিম এবং নানান কিছু নিয়ে প্রস্তুত হয়ে থাকে এবং ডিম ছুটাছুটি হয়, পুলিশ একরকম চিলের মতো ছো দিয়ে নিরাপত্তার গ্যারান্টি দিতে হাসনাতকে অনুষ্ঠান স্থলে পৌঁছে দেয়। লন্ডনের আইন শৃঙ্খলা যেহেতু ভিন্ন রকম, এর মধ্যেও কিছু হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে, হাতাহাতির ঘটনা হয়েছে, হাতাহাতিতে হাসনাত আব্দুল্লাহ হেনস্থা হওয়ার খবর পাওয়া গেছে, কিন্তু সবশেষ ভুলটা লেগেছে ভিন্ন জায়গায়। সে বিষয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের আলোচনার সঙ্গে থাকতে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন পর্যন্ত যেসব খবর আসছে সেসব খবর হলো হাসনাত আব্দুল্লাহ তার সাঙ্গপাঙ্গ সহ গাড়ি দিয়ে যাচ্ছিলেন এবং একটা ছেলে ক্যামেরায় ছবি তুলছিল, সেই জন্য হাসনাত তাকে চার্জ করে এবং সেই চার্জ করা নিয়ে বাকবিতণ্ডার মধ্যে দিয়ে হাসনাতের সাথে লোকজন সেই ছেলেকে আক্রান্ত করে, মারপিট করে, হেনস্থা করে এবং এইটা লন্ডনের মানুষ, লন্ডনের নাগরিকরা তারা ক্যামেরায় ভিডিও করে, ছবি তুলে এবং সেই ছবি ধরে পুলিশের কাছে কমপ্লেন গেছে এবং সোশ্যাল মিডিয়ায় অসমর্থিত সূত্রে যেসব খবর যে পুলিশ কমপ্লেন পেয়ে হাসনাতের এইটা সুরা না হওয়া পর্যন্ত দেশে ফিরে আসা নিয়ে নিশ্চয়তা দিচ্ছে না, দেশে ফিরে আসায় বাধা দেওয়া হয়েছে, যে হাসনাতকে এই ঘটনার মীমাংসা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, হাসনাত দায়ী কি দায়ী না তার তদন্ত চলছে,
চলুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে এখন পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে লন্ডন থেকে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, খবরটা হচ্ছে এরকম যে লন্ডনে হামলার মামলায় কি হতে পারে হাসনাত আব্দুল্লাহর। যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটা কথিত হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শনিবার রাতে একজন আইনজীবী সহ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে গত শুক্রবার ক্যামব্রিজ শহরে FX16HMD রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনকে তিনি হাসনাত আব্দুল্লাহ হিসেবে শনাক্ত করেছেন বলে একজন সাক্ষী উল্লেখ করেছেন। জানা গেছে, ঘটনাস্থলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এক ব্যক্তিকে ঘিরে ধরেন। অভিযোগ করা হয়েছে, এক পর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও টানা হেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এক প্রত্যক্ষদর্শী বিবরণে বলা হয়, তিনি কাছাকাছি একটি বাসা থেকে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি শুনে জানালা দিয়ে বাইরে তাকান। তিনি কয়েকজন মিলে এক ব্যক্তিকে টানা হেঁচড়া করতে দেখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী ঘটনাটি বিকাল 4টা 19 কিছু আগে ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। সাক্ষী দাবি করেছেন, গাড়িটি চলে যাওয়ার আগে তিনি রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলতে সক্ষম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত গাড়ি থেকে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির ভিডিও ধারণ করা হচ্ছে। ভিডিওতে তাকে গাড়ির পেছনে অনুসরণ করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, পরে একটি পর্যায়ে গাড়ি থামিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভুক্তভোগী জোবায়ের আহমেদের অভিযোগ, এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। হাসনাতকে তিনি এই ঘটনায় দায়ী করেছেন। জোবায়ের ছাত্রলীগ ও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এদিকে নাম প্রকাশ না করার সত্ত্বে হাসনাত আব্দুল্লাহকে আইনি সহায়তা দেওয়া একজন আইনজীবী বলেন, পুলিশ তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার বিষয়ে তথ্য ও বক্তব্য চেয়েছে। তিনি তার বক্তব্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেছেন। এ বিষয়ে এনসিপি অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। সংগঠনটি এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। ঘটনার বিষয়ে কেমব্রিজ পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে হাই কমিশনের একজন কর্মকর্তা বলেন, তারা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত নন। পুলিশ তাদের কাছ থেকে যোগাযোগ করেনি। কমিউনিটি মানুষের কাছ থেকে শনিবার তারা ঘটনা জেনেছেন। হাসনাত আব্দুল্লাহর শাস্তি হতে পারে কিনা বা কি ধরনের শাস্তি হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত তাকে গ্রেফতার করা হয়নি। ঘটনা যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাতে মনে হয় এটি কোনো পরিকল্পিত ঘটনা। আচ্ছা, তিনি আরো বলছেন যে হাসনাত আব্দুল্লাহ নন, যে কেউ ভিজিট ভিসায় ব্রিটেনে এসে যদি কোনো ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রমাণ হয়, তাহলে পরবর্তী সময় তার ভিসা পাওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় নেমে আসে। এই হচ্ছে মোদ্দা বিষয়। আরো যদি আপনাদেরকে একটু কনক্রিট করে বলি, সেটা হলো হাসনাতদের মপ করতে করতে অভ্যাস। ইউনূস আমলে বাংলাদেশে যা হয়েছে, বাংলাদেশে তো তাদেরকে ফলো করার দুঃসংস্কারও ছিল না, এই ট্রেনটা রয়ে গেছে ওইখানে, তার সাথে চালা জামনরা তাকে ফলো করা হচ্ছে দেখে একজনকে যা ইচ্ছা তাই হেনস্থা করার চেষ্টা করতে গিয়ে সোজা বাংলায় ফেসে গেছে বা কিঞ্চিত সাইজ হয়েছে। আলটিমেটলি এর পেছনে আওয়ামী লীগের হাত আসছে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের ওখানে যারা নেতাকর্মী আছে তারা এটাকে বড় করার চেষ্টা করবে। তারা হাসনাতের বিরুদ্ধে নানান অভিযোগ, তার দেশের যে রেকর্ড, সেসব রেকর্ড, তার মববাজি, এইসব রেকর্ড ব্রিটেন পুলিশকে তথ্য সরবরাহ করছে। আবার জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক পয়সা করিওয়ালা মানুষজন হাসনাতকে সেভ করার জন্য চেষ্টা করছে। ফলে সবশেষ ঘটনা পুলিশের দিক থেকে কি ঘটে সেটা না দেখা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা যায় না। ভালো থাকবেন বন্ধুরা, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর সংক্রান্ত, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মার্কিন দেশের উপর বাজি ধরার যে আহ্বান সেটা, এবং চীন সফর। আসুন আমরা শুরু থেকে আরম্ভ করি, শেষ থেকে বা শুরু থেকে, অর্থাৎ মালয়েশিয়া সফর থেকে।
মালয়েশিয়া সফরে আমরা যেটা দেখলাম, যেটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়েছে, যে প্রধানমন্ত্রীর স্ত্রী জোবায়দা রহমান প্রথম বাংলাদেশের উচ্চ পর্যায়ের নারীদের যে পোশাক সেটা পরিবর্তন করে উনি পাকিস্তানি পোশাক পরেছেন। অনেকে অবশ্য আমাকে এসে গালমন্দ করছেন যে আমি নারীর পোশাক লক্ষ্য করছি। জি না, আসলে নারীর পোশাক লক্ষ্য করা বলতে এটা মৌলবাদীদের চিন্তা ভাবনা যেগুলো মাথায় আসে, সেটা আমি তার ধারে কাছে নাই। এবং তারেক রহমানের স্ত্রী ফার্স্ট লেডি তো বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রীর স্ত্রী হয়, প্রেসিডেন্টের স্ত্রী তো আসলে সেইভাবে গুরুত্ব থাকে না। আমরা ধরলাম যে উনি আমাদের ফার্স্ট লেডি যে ট্র্যাডিশনটা ভঙ্গ করেছেন, এই জন্য আমি জোবায়দা রহমানকে খুব একটা দোষ দিচ্ছি না, তারেক রহমানকেও না। আমি মনে করি যে বাংলাদেশে পাকিস্তান একেবারে 16ই ডিসেম্বর 1971 সাল থেকে যে সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, জঙ্গি, মৌলবাদী এবং 71-এ পরাজিত শক্তির মাধ্যমে, সেইটার একটা পরিপূর্ণ রূপ দিলেন জোবায়দা রহমান। এটা নিয়ে আমি বিভিন্ন আরো দুটো ভিডিও করেছি, একটা আলাদা ভিডিও করেছি তারেক রহমানের স্ত্রী যে এই ট্র্যাডিশনটা ভঙ্গ করেছেন সেটা, এবং পাকিস্তান কিভাবে বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্য চালিয়েছে তারও একটা আলাদা ভিডিও আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন। এটার উপর আর বেশি কিছু বলার নাই আমার। দ্বিতীয় হলো, তারেক রহমানকে বিমানবন্দরে মালয়েশিয়াতে অভ্যর্থনা জানিয়েছেন কে? মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান। দেখুন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা যদি একটু তুলনা করে দেখি, 4 মাস আগে নরেন্দ্র মোদী সাহেব, ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়া গিয়েছিলেন। তখন উনাকে এয়ারপোর্টে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অভ্যর্থনা জানিয়েছিলেন। আবার আপনাদের মনে আছে, আমাদের দস্যু ইউনূসের আমলে আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে এসেছিলেন, তখন ইউনূস সদল বলে নিজে গিয়ে ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন। এখানে কি আসলে আমি এখানে খুব একটা এই ইস্যুটাকে আমি বড় করে দেখি না, কারণ বাংলাদেশ ভারত দুটোকে চোখে চোখ রেখে কথা বলা, দুটাকে একই পাল্লায় মাপা, এটা হলো বাংলাদেশের মৌলবাদীদের অপপ্রচার। ভারত একটা বড় রাষ্ট্র, ভারত বর্তমান বিশ্বের বলতে পারেন প্রথমে তো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তারপর রাশিয়া, ভারত, এই দেশগুলো হলো বর্তমান বিশ্বের সুপার পাওয়ার। জাপান, ব্রাজিল, অবশ্যই ইউরোপিয়ান দেশগুলোকেও আমাদের ধরতে হবে, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এইসব দেশ হলো। কিন্তু আসলে গুরুত্বের দিক থেকে এখন পৃথিবীতে আপনি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার পরেই ভারত, কিংবা রাশিয়া ভারত পাশাপাশি, এভাবে আসলে দেখতে হবে। পরবর্তীতে আসবে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ব্রাজিল, এই দেশগুলো। অর্থাৎ ভারতের এই যে গুরুত্ব, সেইটাকে আসলে স্বীকার করলে তারেক রহমানের এই যে বিমানবন্দরে যে অভ্যর্থনা, এইটাকে আমি খুব একটা সমালোচনার দৃষ্টিতে দেখতে রাজি নাই। আবার যদি আপনার দরিদ্র দেশেরও প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে বড় রিসেপশন দিতে পারেন, তখন হতে হবে কি, সেই দেশের ওই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে আপনার পার্সোনালিটি হিসাবে অনেক বড় কিছু হতে হবে, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছিলেন। এখন তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী, আমরা তাকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আসলে শেখ হাসিনার স্ট্রেচারে তারেক রহমান উঠতে তো আরো 15-20 বছর লাগবে, যদি তিনি উঠতে পারেন। সেই সম্ভাবনা কতটুকু সেটা অবশ্য ভিন্ন তর্ক। তবে একটা জায়গায় ডিগনিটিটা নষ্ট হয়েছে, সেটা হলো যে তারেক রহমানকে যে ধর্মমন্ত্রী এসে রিসিভ করেছেন, এটা যদি পররাষ্ট্রমন্ত্রী এসে রিসিভ করতেন তাহলে আমি বলতাম যে মোটামুটি এটা গ্রহণযোগ্য। কিন্তু এখন কি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সে দেশে নাই? অনেক সময় এটা হয়। আর যদি পররাষ্ট্রমন্ত্রী দেশে না থাকে তাহলে তো তারা এই ভিজিটকে আরো কম গুরুত্ব দিচ্ছে। বুঝতে হবে যে একটা বাংলাদেশের সরকার প্রধান মালয়েশিয়া সফর করছে, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি না থাকে তাহলে এটাকে বলতে হবে যে এই সফর মালয়েশিয়ার কাছে আসলে মোটেও গুরুত্বপূর্ণ নয়।
আমরা জানি না সত্য কোনটা, তবে যেটা আমি মনে করি যে এখানে একটা ফেয়ার ঘটনা ঘটতে পারত যদি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে এসে রিসিভ করতেন। এর বেশি আশা করা তারেক রহমান একজন নতুন প্রধানমন্ত্রী হিসাবে বা নতুন নেতা হিসাবে এর বেশি এই মুহূর্তে আশা করার নাই। সুতরাং ধর্মমন্ত্রীর রিসিভ করা তারেক রহমানকে আমাদের এটুকু দেখতে হবে। আমি যখন এই লাইভটা করছি তখন দেখলাম যে তারেক রহমানকে অলরেডি পুত্রজায়াতে আনোয়ার ইব্রাহিম অভ্যর্থনা জানিয়েছেন। পুত্রজায়া কি? পুত্রজায়া হলো কুয়ালালামপুর থেকে কত 30-40 মিনিটের ড্রাইভ, বলতে পারেন যে এটা মালয়েশিয়ার নতুন রাজধানী। কুয়ালালামপুরকেও রাজধানী বলা যায়, কারণ দুটো শহরের দূরত্ব খুব একটা থেকে আরেকটা খুব একটা দূরে নয়। এই হলো মালয়েশিয়া সফরের উপর আমি যা দেখলাম। এরপরে কি হয় সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি আসলে তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে যেই বিতর্ক হচ্ছে সেটার একটা সমাধান তারেক রহমানের কি হতে পারত। দেখুন, তারেক রহমানকে প্রথম তো নিমন্ত্রণ করেছিলেন নরেন্দ্র মোদী সাহেব একেবারে শুরুতে। তারেক রহমান যদি প্রথম সফরটা ভারতে করতেন, কোনো চুক্তি বা কিচ্ছু করার দরকার ছিল না। উনি শুধু ভারতে যেতেন এবং বলতেন যে যেহেতু আমাকে প্রথম ভারত আমন্ত্রণ জানিয়েছে, আমি প্রথম ভারতে আসলাম। তাহলে এটা আসলে এই ধরনের কাজ করলে চীন, যুক্তরাষ্ট্র, আমরা যেভাবে ভাবি সবাই ক্রুদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু হতো না। তারেক রহমান তার সরকারের মধ্যে আপনার বিচার মানে সুবিবেচনা করার মতো মন্ত্রী কিংবা নেতা ইত্যাদির অভাবে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতার কারণে তারেক রহমান এই সুযোগটা হারিয়েছেন। তিনি যারা তাকে প্রথম আমন্ত্রণ করলো তাদের বাসায় গেলেন না। এটা তো সরাসরি অপমান হয়ে গেল এখন, কিন্তু গেলে কোনো ক্ষতি হতো না আসলে। কিন্তু এইটা বোঝার মতো দক্ষতা বর্তমানে আমাদের ফরেন মিনিস্ট্রির নাই, বা ফরেন মিনিস্টার, এটা নিয়ে একটু হয়তো আলোচনা করব। দেখুন, ফরেন মিনিস্ট্রি যে নাই এটাকেও আমি তারেক রহমানকে সরাসরি দোষ দিতে চাই না। বাংলাদেশে একটা শক্ত বলিষ্ঠ কূটনৈতিক সার্ভিস থাকুক। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এইটা নিয়ে কেউ মাথা ঘামিয়েছে এই ধরনের প্রমাণ আমরা পাই না। জিয়াউর রহমান, এরশাদ, এগুলোতেও কিছু ছিল, কিন্তু 91 সাল থেকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে গেছে। এটা একটা পোস্ট অফিস। এটাকে দেখা হয় যে শুধু প্রোটোকল করবে, অর্থাৎ এই যে ভিজিটগুলার আপনার যে লজিস্টিক্স আছে সেগুলা তৈরি করবে, আপনার গাড়ি ভাড়া করে দিবে, বিমান ভাড়া করে দিবে, মিটিংগুলো আয়োজন করে দিবে। কিন্তু এখান থেকে যে বুদ্ধিবৃত্তিক কথাটা ছাড়া আর কোনো কথা আছে আমি জানি না। অর্থাৎ বুদ্ধিটা যে নিবে, এটা যে সমৃদ্ধ করবে জ্ঞান দিয়ে, তথ্য দিয়ে, আপনার কূটনীতি দিয়ে, সেই সক্ষমতাটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা কখনো গঠনই করিনি। এই অবস্থায় তারেক রহমান আর তারেক রহমানের সরকারে তো আমরা দেখতে পাচ্ছি সাধারণত দুর্বল সরকারের যত ধরনের অস্থিরতা থাকে, বিদেশ সফরে আসলে তারেক রহমান এই অস্থিরতাগুলো দেখিয়েছেন। এখন আসুন যে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির কি বলেছেন। আমরা যেটা দেখলাম যে তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন যে ভারতেও যাবে যদি তারেক রহমান যাবেন যখন তাপমাত্রা কমে আসে। এখন বোধহয় তাপমাত্রা বলছে, হুমায়ুন কবির বলছেন যে এখন তাপমাত্রা গরম, অর্থাৎ হুমায়ুন কবির নিজেই স্বীকার করেছেন যে বর্তমানে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ, অর্থাৎ তারেক রহমানের সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের মধ্যে সম্পর্কটা খারাপ যাচ্ছে। এরপর হুমায়ুন কবির দুটো কথা বলেছেন অত্যন্ত আপত্তিজনক। বলেছেন যে এখন তো আর নাই, মানে এখন তো আর লেজুর বৃত্তির সরকার নাই, গোলামির সরকার নাই। কথাটা সে এইভাবে মিলিয়ে বলেনি, কিন্তু লেজুর এবং গোলামি, লেজুর কথাটা বোধহয় সিলেটি লোকজনের একেবারে মুদ্রা দোষ, এটা আমি আগে অনেকবার শুনেছি। লেজুর আর এই গোলামির সরকার, এই কথাটা বলে হুমায়ুন কবির যেটা বুঝাতে চাইলো পাবলিকলি, নিশ্চিতভাবে এটা ভারতীয়রা খেয়াল করেছে, কারণ সে পররাষ্ট্র উপদেষ্টা এবং ধারণা করা হচ্ছে সেই ফরেন মিনিস্ট্রিতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এইভাবেই আমাদের কাছে তাকে উপস্থাপন করা হচ্ছে।
লেজুর বৃত্তি আর গোলাম বলতে বুঝিয়েছে শেখ হাসিনার সরকারকে, আওয়ামী লীগের সরকারকে। আবার দেখবেন আওয়ামী লীগ যারা 24-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে প্রপাগান্ডা করে, সেই পিনাকি, জাহেদ, যদিও এরা একজন আরেকজনকে এখন খুন করে ফেলতে চায়, এরা সবাই শেখ হাসিনাকে দিল্লি দাসী ইত্যাদি নানান ধরনের আপনার অত্যন্ত বলবো যে কটু এবং এবং বিষোদ্গারমূলক শব্দ উচ্চারণ করেছে। এখানেও আমাদের যেটা সমস্যা হলো 1971 সালের 16ই ডিসেম্বর থেকে আমরা যে রাষ্ট্র হিসাবে স্বাধীনতা বিরোধীদের হাতে আত্মসমর্পণ করেছিলাম, তারা প্রতিটা জিনিস মিথ্যা বয়ান দিয়ে 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 ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে এখন এগুলো আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে এই কথাগুলো। অর্থাৎ ভারত একটা রিজিওনাল পাওয়ার, একটা সুপার পাওয়ার, এবং আমাদের মুক্তিযুদ্ধের মিত্র দেশ হিসাবে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখাটাকে লেজুর বৃত্তি, দিল্লি দাসী এবং গোলামী সরকার হিসাবে সবাই মোটামুটি উপস্থাপন করেছে, যারা 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। পৃথিবীর যে কোনো দুটা দেশ পাশাপাশি থাকলে তাদের মধ্যে যে ধরনের ইস্যুগুলো বিরাজমান থাকে, সেই ধরনের ইস্যুগুলাকে, যেমন আমাদের মধ্যে আপনার যে পানি সমস্যা আছে উদাহরণ হিসাবে, আমি এইসব কথা অনেক বলেছি, যারা আমার ভিডিও নিয়মিত শুনেন, অনেক কম সংখ্যায়, তবুও তারা জিনিসগুলো রিলেট করতে পারবেন। এবং আমি আহ্বান জানাবো যারা আমার ভিডিও শোনেন নিয়মিত শুনবেন যদি আপনারা ভালো মনে করেন, কারণ এখানে কোনো ধরনের প্রপাগান্ডা হবে না, সেটা বর্তমান সময়েও না। কোনো মিস ইনফরমেশন আপনাকে দেয়া হবে না, কোনো মিস ইনফরমেশন চলে গেলে পরবর্তীতে আমি সংশোধন করব। আমি চাচ্ছি যে যারাই শুনেন তারা একটু এই বিষয়গুলো, ইস্যুগুলো বুঝতে পারেন আমাদের মুক্তিযুদ্ধের আলোকে, এবং আমাদের যে অনেক বড় বড় সম্ভাবনার বিষয় আছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, এবং তারেক রহমানদের পক্ষে যে সবই দুঃখের, বেদনার, সেগুলো আপনারা বুঝতে পারবেন। এবং আমি সেটা বস্তুনিষ্ঠতার নিরিখে কিন্তু বিবেচনা করব, বক্তব্য রাখবো। কোনো ধরনের আপনার প্রবোধ দেয়া, কুরুচিপূর্ণ কথা বলা, কিংবা আপনার অপপ্রচার চালানো, মিথ্যা, এগুলো আমার এই চ্যানেলে আপনারা পাবেন না। আপনারা যেটা একটু সহ্য করবেন সেটা হলো আমার গলার দুর্বলতা কিংবা বলার দুর্বলতা, সেগুলো সহ্য করলেই আপনাদের হয়ে যাবে। হুমায়ুন কবিরের এই 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 যে বিষয়টা, আমরা তো আমি কিন্তু আমার অনেক বক্তব্যে প্রমাণ করে দিয়েছি যে শেখ হাসিনা ভারতের সাথে যে সম্পর্ক রক্ষা করেছিলেন এটা একটা স্বাভাবিক সম্পর্ক। বরং আমি শেখ হাসিনার সরকারকে এইভাবে দায়বদ্ধ করতে চাই যে এই যে স্বাধীনতা বিরোধীদের যে অপপ্রচার, সেগুলোকে ধর্তব্যের মধ্যে রাখাতে, আমাদের মনোজগতের পেছনে কাজ করাতে, আমরা এই সব স্বাধীনতা বিরোধীদের এইসব একেবারে মূল্যহীন, শুধু অপপ্রচারমূলক কথাবার্তাকে গুরুত্ব দেয়াতে, এবং গুরুত্ব এগুলোকে কিভাবে দিতে না হয় সেটা আমরা উদ্ভাবন করতে না পারাতে, এবং বাংলাদেশের মানুষকে এগুলো যে শুধুই অপপ্রচার, বিদ্বেষমূলক, ঘৃণামূলক কথাবার্তা এবং সম্পূর্ণরূপে মিথ্যা, এইটা যে আমরা বাংলাদেশের মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি, এটা আওয়ামী লীগকেও কিন্তু আপনার প্রভাবিত করেছে। এবং যার ফলে আমরা কিন্তু, এবং আওয়ামী লীগের সরকারও ভারতের সাথে যতটুকু আন্তরিকতাপূর্ণ সম্পর্ক এস্টাবলিশ করা দরকার সেটা কিন্তু করতে পারেনি। সেই জায়গা থেকে যখন হুমায়ুন কবির বলছে যে লেজুর এবং গোলামি, জিনিসটা দেখেন, এটা কিন্তু এই অপমানটা যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিচ্ছি, কারণ এটা তো পুরোপুরি মিথ্যা, এটা কিন্তু ভারতও কিন্তু অপমান হিসাবেই নিবে। কারণ এটা ভারতের কাছে কেমন লাগবে যে এইভাবে আপনার হুমায়ুন কবির কথাটা বলছে। দেখুন, ভারতের সাথে তারেক রহমানের সরকারের যে সম্পর্ক অবনতি হচ্ছে, ছোট ছোট কারণেই হচ্ছে। জাহেদ কাণ্ড, জাহেদ যে ভারত বিদ্বেষ ছড়িয়েছিল সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে, জাহেদ কাণ্ডের পরে এই হুমায়ুন কবির। আমি কিন্তু তারেক রহমানের 3 জন গিয়াসউদ্দিন আল মামুন আমি অলরেডি আবিষ্কার করেছি। একজন হলো শাহে আলম,
2 নাম্বার হলো জাহেদ, এই হুমায়ুন কবির, আরেকটা গিয়াসউদ্দিন আল মামুন হয়েছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে তারেক রহমানের প্রথম সরকার, অর্থাৎ যেখানে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু ডিফ্যাক্টো শাসক ছিলেন 2001 থেকে 6 সালে, তখন তার তো একটা গিয়াসউদ্দিন আল মামুন সাহেব, ওনার যে বন্ধু, তার কাহিনী তো আমরা সবাই জানি, এই কাহিনী এখানে বলবো না, কিন্তু তখন এক বন্ধু ওনাকে ডুবিয়েছেন, এখন দেখা যাচ্ছে 3 বন্ধু এবং আরো অনেকে আছে, এরা সবাই তারেক রহমানকে ডুবাচ্ছেন। এবং এখান থেকে তারেক রহমান সরকার এই হুমায়ুন কবিরকে ছেড়ে দিয়েছেন রাস্তা, মানে যে কথাগুলো আমরা কূটনীতির দৃষ্টিতে যদি দেখি, এগুলো সম্পূর্ণরূপে আপনি বলতে পারেন যে এগুলো বিদ্বেষমূলক কথা, অশিক্ষিত মানুষের কথা, অসংস্কৃতি, অর্থাৎ আমি যে বলি সংস্কৃতির যে শূন্য সংস্কৃতির মানুষের কথা। এই হুমায়ুন কবির, এই দেখেন, এই ছেলেটা নাকি বিলাতে বড় হয়েছে, বাংলা ভাষা তো বলতে পারে না, ইংরেজিও যে ভালো বলতে পারে আমার কাছে সেটা মনে হয় নাই, সে 2-1টা ইংরেজি বাক্য বলার চেষ্টা করেছে। তাহলে কি জন্য তারেক রহমান একে নিলেন? আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়টাকে এত পচিয়েছি, সব সরকার, এটা কোনো তারেক রহমানের মানে তারেক রহমান একটু বেশি পচিয়েছেন সে কথাটা বলার জন্য এটা তোলা। আমরা এর আগে কিছু দেখেছি যে হাই স্কুলের হেডমাস্টার বললে তো অসম্মান হয়, আসলে সেটা না, মানে একজন আপনার উপজেলা চেয়ারম্যান, সেটাও অসম্মান হয়। আমি বলছি যে মানে কোনোভাবেই একজন রাষ্ট্রদূত হওয়ার যোগ্য না, এই ধরনের লোকজনকে বিএনপি, আওয়ামী লীগ সবাই কিন্তু রাষ্ট্রদূত বানিয়েছে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম তারেক রহমান আপনার অন্তত কূটনৈতিক ভব্যতা পাবলিকলি রক্ষা করতে পারে না, রাষ্ট্রদূত নিয়োগ করলে তো কোনো দেশে করলো, চুপচাপ থাকলো, কিছু এসে যায় না আসলে খুব একটা, যদি সেটা খুব গুরুত্ব মানে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে এমন দেশে যদি নিয়োগ না করে, কে কোন দেশের রাষ্ট্রদূতকে খুব একটা লক্ষ্য করে, খুব বেশি না। সেই রকম হলে আসলে কিছু ছিল না, কিন্তু আপনার কোনো ধরনের কূটনৈতিক ভব্যতা জানে না, শিষ্টাচার জানে না, কিভাবে কথা বলতে হয় জানে না, এই রকম একটা লোককে তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা করেছেন। এটা সার্বিকভাবে তারেক রহমানকে রিফ্লেক্ট করে যে উনি কিভাবে মানে উনি কিভাবে কোন দৃষ্টিতে সরকার চালাতে চান, কোন ধরনের লোকজন নিয়োগ করেন, এই বিষয়ে আসলে বেশি কিছু বলার নাই। অত্যন্ত আপনার ক্ষতি করছে আর কি এই ছেলেটা তারেক, এই হুমায়ুন কবির, আমাদের প্রধানমন্ত্রী। অবশ্য প্রধানমন্ত্রীর লোকজন তো এসে গালি দিবে যে আমি কি বুঝি না বুঝি সেটা পরের কথা, কিন্তু সত্য কথা হলো যে তারেক রহমানের যত ক্ষতি হবে, এটা দেশের জন্য বদনাম অবশ্যই ঠিক আছে, কিন্তু আসলে দেশের জন্য তো সার্বিকভাবে বদনামটা তো অনেক গভীর। বাংলাদেশটা যে পুরো জঙ্গিবাদে অধ্যুষিত, এই যে দেখেন হাসনাত আবদুল্লাহ নামে যে আত্মঘাতী জঙ্গি ব্রিটেনে আছে, ওখানে গিয়েও নাকি সে একটু ধরা পড়েছে। যাই হোক, এটা হয়তো বড় কিছু না, কিন্তু সবাই কিন্তু জানে যে বাংলাদেশ 2024-এর 5 আগস্টের পর থেকে জঙ্গিদের কবলে, এটা মোটামুটি সারা পৃথিবীতে জানা হয়ে গেছে, এবং জঙ্গিদের নিয়ে এসে আবার ইউনূস, পশ্চিমের ডার্লিং। হুমায়ুন কবিরের এই কথার পরে ভারত আর তারেক রহমানের সম্পর্ক নিশ্চিতভাবে আরো আপনার আরো এক ধাপ আপনার কি বলবো, যে পথটা আরো বন্ধুর হলো, কাঁটা পথে আরেক ধাপ বিছানো হলো। ফলে যারা ভাবেন যে তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, তার চেষ্টাটাও কিন্তু দেখা যাচ্ছে না। তারেক রহমান এই ঝুঁকি কেন নিচ্ছেন? নিশ্চিতভাবে ওই জায়গায় আমি আসি যে মার্কিনীদের উপর বাজি রাখলে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাজি রাখলে কোনো দেশ ঠকে না। তারেক রহমানের সরকারকে নির্দেশ করে যে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন যে বক্তৃতাটা রেখেছেন, এটা নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, অনেক ভিডিও হয়েছে, আর এই ধরনের পেলে তো হটকেক, এগুলো চলে। বাট মূলত ওই জায়গাটায় দেখেন যে বাজিটা কিন্তু তারেক রহমান মার্কিনীদের উপর রেখেছেন, ওই বাজিতে উনি জিতবেন কিনা সেটা আমাদের বিষয়। কারণ বাজি রেখেছেন কিভাবে, তিনি ইউনূসকে দিয়ে বাণিজ্য চুক্তি করিয়েছেন, ক্ষমতায় এসে তাড়াতাড়ি বাণিজ্য চুক্তির কার্যকর করার ওনার সদিচ্ছা প্রকাশের জন্য বোয়িং কিনে ফেলেছেন, বোয়িং কেনার চুক্তি করেছেন, বাজি উনি ধরেছেনই। এই যে একটা তারেক রহমানের মধ্যে এবং খলিল কর্তৃক আপনার দেয়া যে আপনার সাহস,
সেটাকে আসলে তারেক রহমান এখন বড় সাহস হিসাবে দেখছেন বলে আমার মনে হয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত খলিল সাহেবের সাথে আলোচনা করে নিশ্চিতভাবে হতে পারে চীন সম্পর্কে সতর্ক করেছেন, আবার সাহসও দিতে পারেন, কারণ তারেক রহমানের আসলে সাহসের এখন প্রচুর দরকার। এবং সেই জন্য মার্কিন রাষ্ট্রদূতকে কি খলিল ডেকে এনেছেন না রাষ্ট্রদূত নিজে এসেছে, এই জিনিসটা আমাদের ভাবা দরকার। সবাই কিন্তু এককেন্দ্রিক ভাবনাটা ভাববেন না যে একটা খবর আসলো ইউটিউবে ফেসবুকে গরম করে দিতে হবে। বিষয়টা সবসময় এতটা সরল নাও হতে পারে। এখন আসুন তারেক রহমানের চীন সফর। তারেক রহমানের চীন সফরটা হচ্ছে, আমি বলবো যে মালয়েশিয়া সফরের যদিও বলা হচ্ছে যে আমরা যেটা দেখলাম এয়ারপোর্ট রিসেপশন ইত্যাদি ইত্যাদি সত্ত্বেও তা উনি মালয়েশিয়াতে একটা দ্বিপাক্ষিক সফর করছেন আনোয়ার ইব্রাহিম সাহেবের দাওয়াতে। চীনের সফরটা কিন্তু তাও না, চীনে উনি যাচ্ছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফর ইমার্জিং চ্যাম্পিয়ন্স, রাইজিং চ্যাম্পিয়ন্স, নিউ চ্যাম্পিয়ন্স, এরকম একটা কথা আমি ভুলে গেছি। অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নামে যে একটা ফোরাম আছে অর্থনীতি বিষয়ক, টেকনোলজি বিষয়ক, যেটা দাভোসে সুইজারল্যান্ডে প্রতি বছর শীতকালে বসে, তারই একটা সম্প্রসারিত একটা শাখা চীনেও এখন প্রতি বছর বসে। এটাতে তিনি যোগ দেওয়ার জন্য ডালিয়ান নামে চীনের একটা শহরে যাচ্ছেন। সেখান থেকে তিনি বেইজিং এ এসে শি জিনপিং এর সাথে বৈঠক করবেন বলে মনে হচ্ছে। এই ভিজিটটা নিয়ে আমি অগ্রিম কিছু বলতে চাই না। যে জিনিসটা সবাইকে বুঝতে হবে, আপনারা শাহেদুজ্জামান বা এদের কথা দেখবেন যে এরা নানান ধরনের কল্পকাহিনী বানানোর চেষ্টা করছে যে বেইজিং এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক হয়ে গেছে, যেন এরা সবাই ভারতকে এখন ধরতে চাচ্ছে। আসলে ইকুয়েশনটা সেটা না। চীন বাংলাদেশে যদি চীনের কোনো ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা তো করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে, সেটা পুরোপুরি চীনকে কাউন্টার করার জন্য, ভারতকে নয়। আবার এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করবে সেটা যত বেশি প্রভাব বিস্তার করবে, তত এটা চীন এবং ভারত উভয়ের জন্য কিন্তু এক ধরনের আপনার উদ্বেগ তৈরি করবে। এই ইস্যুতে যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশন থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু হচ্ছে, এইটা বরঞ্চ বড় একটা সম্ভাবনা আছে যে বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র এক মেরুতে চলে যাবে, চীন এবং ভারতের একটা অ্যালাইনমেন্ট হয়ে আরেক মেরুতে চলে আসার সম্ভাবনা আছে। কতটা হবে সেটা আমাদের দেখতে হবে। এখন তারেক রহমান চীন কেন যাচ্ছেন? দেখুন, তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা কিন্তু অর্থনৈতিক। ওনারা যে বাজেটটা দিয়েছেন, আপনারা ওই যে 9 লক্ষ কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার, সেইখানে অর্থমন্ত্রী 2,43,000 কোটি টাকা ঘাটতি দেখিয়েছেন। আমি হিসাবগুলো আপনার আমার স্মৃতি থেকে বলছি, একটু ভুলভাল হলে ক্ষমা করবেন। 2,43,000 কোটি টাকা চিন্তা করেন, অর্থাৎ উনি বাজেটে যত টাকা খরচ দেখিয়েছেন তার থেকে এই 2,43,000 কোটি টাকা কম আয় দেখিয়েছেন। এবং যে আয় দেখিয়েছেন সেটাও অনেক বেশি। সেই আয় রেভিনিউ আয় হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আর এই 2,43,000 কোটি টাকার মধ্যে একটা অংশ উনি অভ্যন্তরীণভাবে সংগ্রহ করবেন, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিবেন। আর 1,16,000 কোটি টাকা, খুব সম্ভবত 1,16,000 কোটি টাকা বলেছেন যে তারা বিদেশ থেকে আহরণ করবেন। বিদেশ থেকে আহরণ কি? ঋণ। এই টাকাটা ঋণ হিসাবে এটার একটা বড় অংশ বা একটা অংশ দিতে পারে চীন। চীনের মতো এত ক্ষমতাশালী টাকা দেওয়ার জন্য কিন্তু তারেক রহমানের কাছে আর কোনো কেউ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র তো টাকা দেওয়ার মতো ওদের সক্ষমতাও নাই, সেটা দিবেও না। এই জন্য চীন যাওয়াটা কিন্তু তারেক রহমানের জন্য জরুরি ছিল। এখন চীন যাওয়ার পরে উনি কত টাকা পান, নেন, কি করেন, এগুলো আমরা দেখব। এগুলো নিয়ে ওই ভিজিটটাকে আমরা ইভালুয়েট করব এবং সার্বিকভাবে ভূরাজনৈতিক কি ধরনের আপনার ইমপ্লিকেশনস থাকবে তারেক রহমানের এই ভিজিট থেকে, আমরা সেগুলোও দেখব। কিন্তু আপাতত যেটা দেখছি সেটা হলো যে তারেক রহমানের সরকার বাজি ধরেছেন সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর, কিন্তু তার সরকারে সেই ধরনের কোনোই সক্ষমতা নাই
কূটনীতিতে। আর সক্ষমতা তো আমাদের ইনহেরেন্টলি নাই, আমাদের ফরেন মিনিস্ট্রি যারা কূটনৈতিক সাপোর্ট একটা সরকারকে দিতে পারে, যদিও আবার এরা আন্তরিকভাবে দিবে, কারণ আমাদের সব সরকারই পররাষ্ট্র মন্ত্রণালয়টাকে গঠন করেছে বিএনপি জামাত এই ধরনের সরকারকে যারা সহযোগিতা দিতে পারে তাদের উপযুক্ত করে আওয়ামী লীগের সরকারও গঠন করেছে, সেটা পাবে। কিন্তু আবার ওনাদের মতো উপযুক্ত করে যখন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে গঠন করবেন, সার্বিকভাবে কিন্তু তার আবার ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি কমে যায়। এগুলো জটিল কথাবার্তা, ভবিষ্যতে কখনো বিশ্লেষণ করব, কিন্তু জিনিসগুলো শুনে রাখলেন আর কি, পরবর্তীতে যারা আমার এই বক্তব্যগুলো শুনবেন তারা একটার সাথে আরেকটা রিলেট করতে পারবেন।